তাহলে আজকে আমরা কি পড়ব বলো? মঙ্গল মঙ্গল কাব্য। কাব্য। মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য। ঠিক না? মঙ্গল কাব্য আমরা পড়ব। অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাসের যে তিনটে যুগ রয়েছে আর কি, প্রাচীন যুগ, মধ্যযুগ, আর একটা কি যুগ বলো? আধুনিক যুগ। আধুনিক আধুনিক যুগ। যুগ। তার মধ্যে মধ্যযুগের যে ফসল, সেটা হচ্ছে কি আমাদের মঙ্গল মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য। কাব্য। ওকে, তো ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা কিন্তু করবে। দেখো, এই যে বাংলা সাহিত্যের যে তিনটে যুগ রয়েছে, একটা প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, আর একটা হচ্ছে আমাদের আধুনিক যুগ। তো এই মধ্যযুগের বাংলা সাহিত্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আমাদের এই কি মঙ্গল মঙ্গল কাব্য। কাব্য। মঙ্গল কাব্য। তো এই মঙ্গল কাব্যের ভিতরে যাওয়ার আগে আমাদেরকে বিশেষভাবে একটা বিষয়ে একটু নজর দিতে হবে। সেটা কি বলতো? যে মনে রাখতে হবে এই বিষয়টা, যে যে কোনো সাহিত্য, সেটা বাংলা সাহিত্য হোক, সেটা ইংরেজি সাহিত্য হোক, সেটা উর্দু সাহিত্য হোক, সেটা সংস্কৃত সাহিত্য হোক, যে কোনো সাহিত্যই হোক না কেন, হঠাৎ করে কিন্তু সৃষ্টি হয়ে যায়নি। সেই সাহিত্যের সৃষ্টির পেছনে একটা নির্দিষ্ট বিষয় থাকে। সেটা কি না, সেটা বহু বছরের ইতিহাস হতে পারে, সমাজ, ধর্ম, সংস্কৃতি, এবং সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে মানুষের জীবনবোধ। তো এই বাংলা সাহিত্য যেটা নাম নিয়ে আমরা পড়ছি, এটা কিন্তু কোনো ব্যতিক্রম বিষয় কিন্তু নয়। এই বাংলা সাহিত্যের পেছনেও বহু বছরের একটা ইতিহাস আছে, একটা সমাজ আছে, একটা ধর্ম আছে, একটা সংস্কৃতি আছে, এবং কি রয়েছে, মানুষের জীবনবোধ রয়েছে। এই কথাটা কিন্তু সর্বদাই কিন্তু মনে রাখবে। তো আমাদের টপিক কি না, মঙ্গল কাব্য। আমরা ধীরে ধীরে একটু আমরা এগোবো। দেখতে পাচ্ছ সব ক্লিয়ার? ক্লিয়ার তো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। তো দেখো, ভালো করে একটু মনোযোগ সহকারে শুনবে, যে আমরা আগের ক্লাসে প্রাচীন যুগ পড়ে এসেছি, তাই না? প্রাচীন যুগে আমরা কি পড়ে এসেছি বলো আমাকে একটু? চর্যাপদ। চর্যাপদ পড়ে এসেছি। তারপরে প্রাচীন যুগ থেকে আমরা একটু এগিয়ে গিয়ে আমরা মধ্যযুগে ঢুকলাম। মধ্যযুগের শুরুতেই, অর্থাৎ আদি মধ্যযুগে আমরা যে জিনিসটা পেলাম, সেটার নাম কি পেলাম? কি বিষয় পড়লাম শ্রীকৃষ্ণ সেখানে? কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আমরা পড়লাম। তো এই যে আমরা একটু একটু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, বাংলা সাহিত্যের ইতিহাস পড়ছি। তো তো বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে আমাদেরকে এই জিনিসটা কখনো ভুলে যাওয়া যাবে না, যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমরা বাংলা সাহিত্যকে তিনটে ভাগে ভাগ করেছি, তাই না? একটাকে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। তাহলে যখন তুমি প্রাচীন যুগ সম্পর্কে পড়বে, তখন তোমাকে প্রাচীন যুগে থাকতে হবে। যখন মধ্যযুগ পড়বে, তখন তোমাকে সেই মধ্যযুগের ভাবধারা নিয়ে চলতে হবে। আর বর্তমান অর্থাৎ আধুনিক যুগ হলে বর্তমানের ভাবধারাকে নিয়ে চলতে হবে। তো আমাদের পাঠ হচ্ছে এখন বর্তমানে যেটা চলছে, আমাদের সিলেবাসে যেটা রয়েছে, প্রাচীন যুগ এবং মধ্যযুগ। তোমাদের আধুনিক যুগ আছে কি বলো? আছে? না স্যার। নেই? না। তাহলে এই জায়গাটাতে খুব ভালো করে মনে রাখবে, যেহেতু আমরা প্রাচীন যুগ এবং মধ্যযুগ নিয়ে আমরা পড়ছি বা জানছি, এখন বর্তমানে আমরা মধ্যযুগে আছি, তবুও আমাদেরকে বলতে হবে এই বিষয়টা, বা আমাদেরকে ভাবতে হবে যে এই যে প্রাচীন যুগ এবং মধ্যযুগ, বা এই প্রাচীন যুগ এবং মধ্যযুগীয় সাহিত্যকে যদি আমরা একটা বিশাল সাগরের সাথে তুলনা করি, সাগরের কাছে কারা মিলিত হয়? গাছপালা? নদী। নদী মিলিত হয়, নদী। তাই না? সাগর কি কখনো নদীর কাছে ছুটে যায়?
সাগর কি কখনো নদীর কাছে ছুটে যায়, নাকি নদী সাগরের কাছে না আসে? স্যার। তাহলে না। মনে রাখবে একটা বিষয়, যে আমরা যদি এই প্রাচীন এবং মধ্যযুগীয় বাংলা সাহিত্যকে একটা বিশাল সাগরের সাথে তুলনা করি, তাহলে সেই সাগরের বিভিন্ন দিক থেকে বহু সাহিত্য ধারা এসে কিন্তু মিলিত হয়েছে। নদী যেমন মিলিত হয় সাগরে, ঠিক সেরকম তার মধ্যে তিনটে ধারা সবচেয়ে শক্তিশালী বা প্রভাবশালী ছিল। সেই তিনটে ধারা কি কি? একটা হচ্ছে গীতিকাব্যের ধারা, একটা হচ্ছে অনুবাদ কাব্যের ধারা, একটা হচ্ছে মঙ্গল কাব্যের ধারা। তাহলে প্রাচীন এবং মধ্যযুগীয় কোন তিনটে ধারা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলো, নিজেরা বলো, এগুলো কিন্তু জানতে হবে। একটা হচ্ছে গীতিকাব্যের ধারা, অনুবাদ কাব্য আর একটা মঙ্গল কাব্য। একটা অনুবাদ কাব্যের ধারা, একটা হচ্ছে মঙ্গল কাব্যের ধারা। তাহলে এই তিনটে ধারা, এই বিষয়গুলো কি, এই তিনটে ধারার ভিতরে অ্যাকচুয়ালি কি আছে সেটা জাস্ট একটু আমরা একটু জেনে নেব। দেখো, এই গীতিকাব্যের ধারা মানেটা কি বলতো? মানেটা হচ্ছে, দেখো, গীতিকাব্য হচ্ছে কি বলতো, হৃদয়ের আবেগ, প্রেম, বিরহ, ভক্তি এবং অনুভূতির কাব্য। এই গীতিকাব্যের মধ্যে কাহিনী থাকে না। এই গীতিকাব্য কখনোই গদ্যতে লেখা হয় না। এই গীতিকাব্য কখনো গল্পের মতো করে লেখা হয় না। কেন? কারণ গল্পের মধ্যে সেই অনুভূতিটা থাকে না, একটা কবিতার মধ্যে যেটা থাকে, একটা গীতের মধ্যে যেটা থাকে, একটা কাব্যের মধ্যে যেটা থাকে। সে কারণে এই গীতি কবিতায় সব থেকে প্রধান বিষয় হলো, বা এই গীতিকাব্যে আমরা কি লক্ষ্য করি না, কাহিনীর থেকে অনুভূতির যে জায়গাটা, সেটা অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। চর্যাপদ তোমরা যখন পড়েছো, সেটা কি গান নয়? বলো। শ্রীকৃষ্ণ কীর্তন যেটা পড়েছো, সেগুলো কি গান নয়? বলো, এক একটা পদ সেখানে আছে। তাহলে দেখো, প্রাচীন যুগেও আমরা সেই জায়গাটা পেয়েছি, আমরা মধ্যযুগেও সেই জায়গাটা পাচ্ছি। তাহলে এটা প্রাচীন যুগ এবং মধ্য যুগের একটা ধারা হলো কি হলো না বলো? হলো তো, নিশ্চয়ই হলো, কারণ প্রাচীন যুগ এবং মধ্যযুগেরই একটা অংশ। তাহলে এই গীতিকাব্যের শ্রেষ্ঠ নিদর্শন যদি আমরা বলি, সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী, হচ্ছে শ্রেষ্ঠ নিদর্শন। আমরা বৈষ্ণব পদাবলী, এই মঙ্গল কাব্য শেষ করে পড়বো, যদিও আগে পড়া উচিত ছিল, কিন্তু যেহেতু তোমাদেরকে পিপিটিটা দিয়ে দিয়েছি অলরেডি, সেহেতু মঙ্গল কাব্য নিয়েই আমরা চলছি, অসুবিধের কিছু আমাদের কিন্তু নেই। ওকে, তাহলে আমরা কি বুঝলাম, যে গীতিকাব্যের মধ্যে কি থাকবে না, হৃদয়ের একটা আবেগ থাকবে, ঠিক না? সেখানে কাহিনীর থেকে অনুভূতির ভাবটাই বেশি মুখ্য ভূমিকা পালন করে, ঠিক না? এরপরে আসছে অনুবাদ কাব্যের ধারা। তোমরা অনুবাদ কাব্য নাম শুনেছ, এর ভিতরে কি সেটা আলাদা ব্যাপার, কিন্তু অনুবাদ কাব্যের নাম তো শুনেছো। তোমরা তো শুনেছো, যদি অনুবাদ কাব্য নর্মাল একটা বিষয় ভেবে দেখো না, তোমরা ক্লাস 10-এ অসুখে একজন কবিতাটা পড়েছো সবাই? অসুখে একজন কবিতাটা অ্যাকচুয়ালি কে লিখেছিলেন? পাবলো নেরুদা। কিন্তু পাবলো নেরুদা স্পেনিশ ভাষায় কবিতাটা লিখেছিল। অরিজিনাল কবিতাটা পাবলো নেরুদার ছিল স্পেনিশ ভাষায়, হ্যাঁ কি না? এবারে তোমাকে যদি আমি ওই পাবলো নেরুদার স্পেনিশ ভাষায় লা ডেসডিচাডা, ওই কবিতাটার অরিজিনাল নাম, পাবলো নেরুদার যে কবিতাটা, স্পেনিশ ভাষায় লেখা, যেটা আমরা অসুখী একজন নামে পাই, সেটার অরিজিনাল নাম হচ্ছে লা ডেসডিচাডা। এই কবিতাটা যদি তোমার হাতে আমি ধরিয়ে দিই, তুমি পড়তে পারবে? সত্যি করে বলো তো, পারবে পড়তে? না স্যার। পারবে না। তো এই কবিতাটাকে বাংলাতে অনুবাদ করেছিল কে? নবারুণ ভট্টাচার্য। তাহলে কোনো একটা ভাষা থেকে কোনো একটা ভাষাতে যদি সেটাকে ট্রান্সফার করা হয়, তখন সেটা কি হয়? তখন সেটাকে কি বলে? অনুবাদ কাব্য বলে। এরপরে সত্যি করে বলো, এই প্রাচীন যুগ এবং মধ্যযুগের মানুষগুলো কি বিশাল পণ্ডিত ছিল? বলো, শিক্ষিত মানুষ ছিল কি? অনেক বেশি ছিল, কিন্তু তুলনামূলকভাবে কম, ঠিক না? অর্থাৎ যারা আর্য সম্প্রদায়ের মানুষ ছিল, যারা ব্রাহ্মণ্য সম্প্রদায়ের মানুষ ছিল, তারাই একমাত্র সংস্কৃত ভাষাটা জানতো, হ্যাঁ কি না?
ব্যাপারটা বুঝতে পারছো তো? হ্যাঁ তো সংস্কৃত ভাষাতেই তখন কি লেখা হয়েছিল? রামায়ণ, কথার কথা বলছি, ঠিক না? তো এই যে সংস্কৃত ভাষাতে যে সকল রামায়ণ বলো, মহাভারত বলো, ভাগবত বলো, যেগুলো লেখা হয়েছিল, এগুলো কি সাধারণ মানুষ বুঝতে পারতো? বলো, বুঝতে পারতো? তারা তো শিক্ষিত ছিল না। একমাত্র সংস্কৃত ভাষা কারা বুঝতো? যারা আর্য সম্প্রদায়ের মানুষ, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত, যারা ব্রাহ্মণ্য সম্প্রদায়ের মানুষ, যারা নিম্নতলের মানুষ, তারা কিন্তু বুঝতে পারতো না। সে কারণে অনুবাদ কাব্য এলো, যাতে করে বাংলার মানুষ বুঝতে পারে। অর্থাৎ বাংলার সাধারণ মানুষ যাতে সংস্কৃত ভাষার যে রামায়ণ, যে মহাভারত, যে ভাগবত ও বিভিন্ন যে পুরাণের যে কাহিনীগুলো আছে, সেগুলো যাতে জানতে পারে, সে কারণেই সংস্কৃত থেকে কোন ভাষাতে অনুবাদ হলো? বলো, কোন ভাষাতে? আমরা কোন সাহিত্য পড়ছি? বাংলা সাহিত্য পড়ছি। তাহলে কোন ভাষাতে অনুবাদের কথা আসছে এখানে? সংস্কৃত থেকে বাংলা সাহিত্যের বাংলাতে, ঠিক না? বাংলা তাহলে বাংলাতে অনুবাদ হলো। তাহলে এই যে অনুবাদ হলো, এই অনুবাদের ধারাকে কি কাব্য বলা হয়? অনুবাদমূলক অনুবাদ কাব্য কাব্য বলা হয়। বলা হয়। যেখানে তোমরা রামায়ণ পাবে, মহাভারত পাবে, ভাগবত পাবে, তোমাদের সিলেবাসে আছে, আমরা পরবর্তী সময় পড়বো এটা, ঠিক না? ব্যাপারটা বুঝলে? এই পরে আসছে আমাদের অন্যতম একটা স্বতন্ত্র ধারা, আমাদের বাঙালির নিজস্ব সৃষ্টি এটা। সেটা কি? মঙ্গল মঙ্গল কাব্য কাব্য, ঠিক না? এটা হচ্ছে বাংলার নিজস্ব সৃষ্টি। এখানে কি হতো না, এখানে দেখো, এখানে বাংলার লৌকিক দেবদেবীর মাহাত্ম্য প্রচার করা হতো, গুণগান করা হতো এই কাব্যের মাধ্যমে, মানে লৌকিক দেবদেবীর, ঠিক না? সমাজে তাদের প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ধর্মবিশ্বাস ও জীবন সংগ্রামকে কেন্দ্র করে সাধারণত যে সকল আখ্যান কাব্যগুলো রচিত হয়, সেটাই হচ্ছে মঙ্গল কাব্য। অর্থাৎ মানুষের মঙ্গলের জন্য যে কাব্য রচিত হয়, সেটা কি কাব্য? বলো, মঙ্গল সেটা কি কাব্য কাব্য? মঙ্গল কাব্য। মঙ্গল এই কাব্য। মঙ্গল কাব্যের মধ্যে সাধারণত আমরা কি দেখি? সাধারণত আমরা দেখতে পাই দেবদেবীর মাহাত্ম্য প্রচারের কথা। ওকে, হয়তো মনে করো, আহ, কথার কথা বলছি, হয়তো ধরো মনসা মঙ্গল কাব্য, সেখানে কোন দেবীর মাহাত্ম্য প্রচার করা হবে? মনসার মনসা দেবীর, ঠিক না? তাহলে মনসা মঙ্গল বা এই মঙ্গল কাব্যতে সাধারণত, বা মঙ্গল কাব্যের ধারায় যে সকল কাব্যগুলো আছে, যেমন ধরো ধর্মমঙ্গল আছে, মনসা মঙ্গল আছে, ঠিক না? চণ্ডী মঙ্গল আছে, অন্নদা মঙ্গল আছে, ঠিক না? এই সকল কাব্যতে কি করেছে বা কি করা হয়েছে? বিভিন্ন লৌকিক দেবদেবীর মাহাত্ম্য প্রচার করা হয়েছে বা গুণগান করা হয়েছে। বোঝা গেল? এবং সেগুলো যখন মানুষ পড়তো বা শুনতো, তখন মানুষের কি হতো না, মঙ্গল সাধন হতো, বা মানুষের কি হতো? মঙ্গল হতো, ভালো হতো। ওকে, তো এই বিষয়গুলো আমরা কোন কাব্যে পাই? মঙ্গল কাব্যে। মঙ্গল অর্থাৎ কাব্যে মঙ্গল কাব্যে সাধারণত আমরা কি পাই না, লৌকিক, মনে রাখবে, লৌকিক, লৌকিক দেবদেবীর মাহাত্ম্য প্রচার বা গুণগণের জায়গাটা কিন্তু আমরা পাই। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে যদি এই তিনটে ধারা আমরা একবারে বলি, তাহলে বা সংক্ষেপে যদি বলি, তিনটে ধারার মধ্যে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা কি বলতে পারি? যে গীতিকাব্য, এই যে গীতিকাব্য প্রথম, যেটা প্রথম ধারা, যেটা এই গীতিকাব্য আমাদের কিসের কথা বলে? হৃদয়ের কথা বলে। এই গীতিকাব্য আমাদেরকে অনুভূতির কথা হৃদয়ের বলে, কথা বলে। ঠিক না? হুম ওকে, কারণ সেই সময় মানুষ তো সেরকম পড়ালেখা জানতো না, মানুষ কি শুনে শুনে সমস্ত কিছু উপলব্ধি করত। এবারে মনে করো তোমাকে আমি বিরাট বড় একটা প্রবন্ধের মতো একটা কঠিন ভাষায়, তোমরা তো বাঙ্গালা ভাষা প্রবন্ধটা পড়ে এসেছো, স্বামী বিবেকানন্দের পড়েছো, বাঙ্গালা ভাষা পড়েছো তো প্রবন্ধটা, হ্যাঁ। সেটা বুঝতে তোমাদের কত কঠিন হয়েছে বলো তো? একটা কবিতা, একটা কবিতার ভাষা আর একটা ওই প্রবন্ধের ভাষা মধ্যে কি, মানে ভাষাটা কি এক? বলো, ভাষাটা কি এক? কবিতা দেখবে খুব সাবলীল, সহজ, ছন্দ অলংকার মাধুর্য দিয়ে তৈরি হয়, তুমি শুনলেই সেটা, ওর ভাবটা কিন্তু মোটামুটি বুঝতে পারবে, ঠিক না? তো তাহলে গীতিকাব্য কি? গীতিকাব্য সাধারণত অনুভূতির কথা বলে, গীতিকাব্য সাধারণত হৃদয়ের কথা বলে, যাতে করে মানুষের মধ্যে খুব সহজেই সেটা পৌঁছে যায়। তারপরে হচ্ছে অনুবাদ কাব্য।
অনুবাদ কাব্য আমাদের কি করে না মহাকাব্য ও পুরাণের সঙ্গে কি পরিচয় করায়। পুরাণে কি রয়েছে, রামায়ণে কি রয়েছে, মহাভারতে কি রয়েছে, ঠিক না? বাংলার মানুষ তখন জানতে পারলো না যখন বাংলাতে সেটা অনুবাদ হলো। তাহলে অনুবাদ কাব্য কি করে বাঙালি মানুষকে বা বাংলার মানুষকে পুরাণের সাথে পরিচয় করায়, মহাভারতের সাথে পরিচয় করায়, ঠিক না, রামায়ণের সাথে পরিচয় করায়। ক্লিয়ার? হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝতে পারলে কি বললাম? আর মঙ্গল কাব্য, মঙ্গল কাব্য কি করে? মঙ্গল কাব্য যেহেতু আমাদের নিজস্ব সৃষ্টি, আমাদের বাংলার মাটির সৃষ্টি, সেহেতু এই মঙ্গল কাব্য আমাদের বাংলার মাটি, মানুষের সমাজ, লোকবিশ্বাস ও সংস্কৃতির কথা কিন্তু আমাদের সামনে তুলে ধরে। শুধুমাত্র যে মঙ্গল কাব্যের মধ্যে দেবদেবীর মাহাত্ম্য প্রচার রয়েছে সেটা কিন্তু নয়, এরও একটা সমাজ চিত্র কিন্তু রয়েছে। এই জিনিসটা সবসময় কিন্তু মনে রাখবে, সেই সমাজ চিত্রের জায়গাটাও আমরা পড়ব কোনো এক সময়। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে? তিনটে ধারা বোঝা গেল তোমাদের, ক্লিয়ার হয়েছে? এই তিনটে ধারা, এটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, এটা হচ্ছে প্রাথমিক ধাপ। তাহলে প্রাচীন ও মধ্য, মঙ্গল কাব্যটা আরেকবার আরো আমরা ডিটেলসে যাব একটু স্যার, পরে, অনুবাদ একটু পরে ডিটেলসে যাব। অনুবাদ কাব্যটা মঙ্গল কাব্যটা একটু বলে দিতে পারো তো? অনুবাদ কাব্য জিনিসটা হচ্ছে, দেখো, অনুবাদ, তোমাকে যদি আমি একটা সংস্কৃত ভাষায় কোনো একটা জিনিস দিয়ে দিই, তুমি পড়তে পারবে মা আমার? বলো, না স্যার। পারবে না। এরপরে সেটাকেই যদি আমি বাংলাতে অনুবাদ করে আমি যদি তোমাকে দিয়ে দিই, তাহলে তুমি সেটা পড়তে পারবে? তাহলে অনুবাদ কাব্য কি করলো, তোমার জীবনে কি প্রভাব ফেললো? তুমিও তো একজন বাঙালি, তুমি ধরে নাও তুমি প্রাচীন, তুমি মধ্যযুগের সেই সময়টাতে আছো, যে সময়টাতে তোমার কাছে পড়াশোনার কোনো জায়গা নেই, লেখালেখির কোনো জায়গা নেই, তুমি শিক্ষিত নও, তুমি শুনে শুনে যেটুকুনি উপলব্ধি করতে পারো, বুঝতে পারো। কারণ দেখবে, মনে রাখবে, এই অনুবাদ কাব্য, এই রামায়ণ মহাভারত, এগুলো গানের মতো করে পড়া হয় বর্তমানেও, হ্যাঁ কিনা? ঠাকুর দাদা ঠাকুর দিদির কাছে আমরা মহাভারত শুনেছি, দেখবে আগেকার সময় ঠাকুর দাদা ঠাকুর দিদিরা গানের মতো করে পড়তো আর আমরা বসে বসে শুনতাম, শুনে শুনেই আমরা সেটা সেটা কি আমরা জেনেছি। মহাভারত কি তুমি পড়েছ? কিন্তু তবুও তুমি মহাভারতের কাহিনী জানো। তুমি রামায়ণ পড়েছ, তবুও তুমি রামায়ণ পড়নি, তবুও কিন্তু তুমি রামায়ণের কাহিনী জানো। তাহলে অনুবাদমূলক এক কাব্য অ্যাকচুয়ালি কি করে? অনুবাদমূলক কাব্য, যখন তোমার হাতে আমি সংস্কৃতটা দিলাম তখন তুমি বুঝতে পারলে না, বাঙালির মানুষ বুঝতে পারলো না। কিন্তু যখন তোমাকে আমি বাংলাটা দিলাম, তখন তুমি সেটা হয়তো ধরে নাও পরবর্তী সময়ের মানুষ অনায়াসে সেটা পড়ে নিল, কিংবা তোমার কাছে যে শিক্ষিত মানুষটা রয়েছে সে তোমাকে পড়িয়ে শুনিয়ে দিল, যে সকল গায়নরা থাকে, যারা কাব্যটা কি করে গান করে করে প্রদর্শন করে, তারা খুব সহজেই কি করলো, তোমাকে বুঝিয়ে দিল। তাহলে অনুবাদের মাধ্যমে তোমার জীবনে প্রভাবটা কি ফেললো না, তুমি মহাভারতের কাহিনীর সাথে পরিচিত হলে, তুমি রামায়ণের কাহিনীর সাথে পরিচিত হলে, তুমি ভাগবতের সাথে পরিচিত হলে, তুমি পুরাণের সাথে পরিচিত হলে, হ্যাঁ কি না? এটাই তো অনুবাদ কাব্যের কাজ, যাতে করে আমাদের ভাষায় বিষয়টা আমরা বুঝতে পারি, হ্যাঁ কি না? একটা ভাষা থেকে আর একটা ভাষাতে মানে ট্রান্সফার করাকেই, নিয়ে যাওয়াকেই কি বলা হয়? অনুবাদ বলা হয়। অনুবাদ কাব্য বলা হয়। বোঝা গেল অনুবাদ কাব্যের মধ্যে কি আছে? ভাগবত আছে, পুরাণ আছে, ঠিক না, রামায়ণ আছে, মহাভারত আছে। বোঝা গেল বিষয়টা, যেগুলো সংস্কৃত থেকে বাংলাতে ট্রান্সফার করা হয়েছে, অনুবাদ করা হয়েছে। ক্লিয়ার? এটা এটা ক্লিয়ার? স্যার, এবারে ক্লিয়ার তো? মঙ্গল কাব্য যে বলছিলে, মঙ্গল কাব্যের মধ্যে সবসময় মনে রাখবে, এই কাব্যটা যেহেতু আমাদের নিজের সৃষ্টি, আমাদের বাংলার সৃষ্টি, আমাদের বাঙালির মানুষের সৃষ্টি, তাহলে বাঙালির মানুষের যে জীবনযাপন, বাঙালির মানুষের যে দৈনন্দিন জীবন, তার কথা কি থাকবে না? তাদের সুখ দুঃখ অভাব অনটন, তাদের কথা কি থাকবে না? বলো আমাকে, এই জিনিসটা বলো, থাকবে না? তুমি তুমি দেবতার কাছে পুজো করতে গেলে তুমি কি শুধু মন্ত্রই পড়ে যাবে, নাকি তোমার জীবনের অভাব অনটন, দিন যাপন তুমি কিভাবে কাটাচ্ছ, তোমার এক একটা দিন, এক একটা কষ্ট দুঃখ যন্ত্রণা তুমি ভগবানের কাছে তুমি স্বীকার করবে না? তুমি ভুলবে না? তারপরে তুমি বলবে না, হে ঈশ্বর, আমি তোমার চরণে নিজেকে অর্পণ করে দিলাম, এবারে তুমিই আমার সহায় হও, আমার হাতে আর কিছু নেই, আমার দিন যাপন খুব খারাপ চলছে, বাকিটা তোমার হাতে। তাহলে তুমি তোমার দিন কালের কথা তুমি ভগবানকে বলবে না? বলো, বলবে কি বলবে না? নিশ্চয়ই বলবে। স্যার বলবো। তাহলে সেই জিনিসটা ফুটে উঠছে
তাহলে এই মঙ্গল কাব্যের মধ্যেও কিন্তু একটা বাঙালি এর যে জায়গা সেটার একটা সমাজচিত্র কিন্তু রয়েছে। সাধারণত মঙ্গল কাব্যে কি হয় না, সাধারণত মঙ্গল কাব্যের মধ্যে লৌকিক দেবদেবীর মাহাত্ম্য প্রচার করা হয় বা গুণগান করা হয়। এই যে যেমন তোমরা চর্যাপদ পড়ে এলে, চর্যাপদের সমাজচিত্রটা তোমাদেরকে আমি বলেছি যে এইবারে সব থেকে ইম্পর্ট্যান্ট, কারণ এখন পর্যন্ত 3বার পরীক্ষা হয়েছে এই সিলেবাসে, একবারও আসেনি, মানে এইবারে ওটা দেবেই। তাহলে সমাজচিত্রটা আমরা কেন পাচ্ছি? বৌদ্ধ সহজিয়া সাধকরা ওরা তো নিজেদের সাধন ভজনের জন্য তারা ওই পদগুলো লিখেছিল, তাই না? হ্যাঁ কি না? কিন্তু তবুও তো হ্যাঁ স্যার, বাঙালির স্যার। সমাজচিত্র ঢুকে আছে সেখানে, নদী ঘাট নালা সব কিছু তো সেখানে আছে। ঠিক সেই রকম মঙ্গল কাব্যের মধ্যেও কিন্তু আমরা বিষয়টা লক্ষ্য করব। বলো, বোঝা গেল বিষয়? 3টে ধারা ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে প্রাচীন ও মধ্যযুগীয়তে বা প্রাচীন ও মধ্যযুগে কটি ধারা বর্তমান ছিল, যদি আমি নর্মালি 3টে ধারা 3টে বর্তমান ধারা ছিল। কি কি? একটা হচ্ছে গীতিকাব্যের ধারা, গীতিকাব্য, একটা অনুবাদ একটা কাব্যের হচ্ছে ধারা, অনুবাদ কাব্য, আর একটা মঙ্গল কাব্য। একটা মঙ্গল কাব্যের ধারা। বলো, ক্লিয়ার হয়ে যাচ্ছে সব কিছু? তারপরে হ্যাঁ আমরা স্যার, যাব হ্যাঁ। এইখানে মঙ্গল কাব্যের, এই দেখো এইখানে আমরা ঢুকবো মঙ্গল কাব্যে। আগে তো আমাদেরকে বিষয়গুলো একটু আধটু জানতে হবে, তারপরে আমরা মঙ্গল কাব্যে ঢুকবো। ওকে, এরপরে দেখো কি রয়েছে না, প্রাচীন যুগ ও মধ্যযুগের সৃষ্ট সবকটি সাহিত্যই হলো কি কেন্দ্রিক বলো? ধর্মকেন্দ্রিক। ধর্মকেন্দ্রিক। এই যুগের সাহিত্যের প্রায় সবকটাই গীত হতো। তাহলে আমরা কি পড়ছি? অ্যাকচুয়ালি আমরা পড়ছি প্রাচীন যুগ এবং মধ্যযুগের আসলে বৈশিষ্ট্যটা কি ছিল, ঠিক না? তারপরে তো আমরা মধ্যযুগের ভিতরে ঢুকবো, আসল জায়গাটাতে মঙ্গল কাব্যের ধারাতে আমরা ঢুকবো। তো এখানে আমাদেরকে বিষয়টা কি হলো না, প্রাচীন যুগ ও মধ্যযুগের সৃষ্ট, মানে প্রাচীন যুগ এবং মধ্যযুগে যত যা কিছু সাহিত্য সৃষ্টি হয়েছিল সেগুলো প্রায় কি ছিল বলো? ধর্মকেন্দ্রিক ছিল। ধর্মকেন্দ্রিক। এবং এগুলোকে সব কিভাবে করা হতো? এগুলো গীত প্রত্যেকটাই আকারে কিন্তু করা হতো। গীত আকারে মানে গাওয়া হতো। দেখো, চর্যা গীতি বলো, বৈষ্ণব কাব্য বলো, মঙ্গল কাব্য বলো, রামায়ণ বলো, ভারত পাঁচালী বলো, সবেই কি এগুলো গানের উদ্দেশ্যে রচিত হয়েছিল। কেন? যাতে মানুষ সহজেই বুঝতে পারে। তাহলে গীতিময়তাই হলো কি বাংলা সাহিত্যের প্রাণ। তাহলে এখন ব্যাপারটা এখানে একটু ভালো করে বুঝবে এই জায়গাটা। তোমাদেরকে এগুলো প্রশ্ন করতে পারে অনেকেই, তোমাকে কেউ জিজ্ঞেস করবে না মঙ্গল কাব্য কাকে বলে, তোমার গভীরতা জানার চেষ্টা করতে পারে, সেই জন্য কনসেপ্ট। তাহলে আলটিমেটলি একটা বিষয় আমি এখানে বলে রাখি যে আমরা কি বুঝলাম, যে প্রাচীন যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত, আধুনিক যুগে আমরা যাচ্ছি না, প্রাচীন যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত বাংলা সাহিত্যের বুকে যে সমস্ত কিছু সাহিত্য রচিত হয়েছিল সেগুলো সবকটাই ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তাহলে তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি প্রাচীন যুগ এবং মধ্যযুগ এর সাহিত্য তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল, সেটা ছিল ধর্মকেন্দ্রিক, তাই না? কারণ ধর্মকে কেন্দ্র করেই কি হয়েছিল, প্রাচীন যুগ এবং মধ্যযুগের সাহিত্যগুলো সৃষ্টি হয়েছিল বা গড়ে উঠেছিল। তো এই যে প্রাচীন যুগ বা মধ্যযুগে যে সকল সাহিত্যগুলো সৃষ্টি হয়েছিল এইগুলো কিন্তু কোনো রকমভাবে বিনোদনের জন্য সৃষ্টি হয়নি, এটা সর্বদাই কিন্তু মনে রাখবে। এখানে মানুষের ধর্মবিশ্বাস, নৈতিক শিক্ষা এবং দেবদেবীর মাহাত্ম্য প্রচারেই ছিল কি এই যুগটার প্রধান উদ্দেশ্য। মধ্যযুগে আমরা কি পাচ্ছি? মঙ্গল কাব্যের ধারায় দেবদেবীর মাহাত্ম্য প্রচারের জায়গাটা পাচ্ছি, হ্যাঁ কি না? পাচ্ছি নিশ্চয়ই। হ্যাঁ স্যার। প্রাচীন যুগেও হ্যাঁ আমরা স্যার। ধর্মকেন্দ্রিক বিষয় পেয়েছি, শ্রীকৃষ্ণ কীর্তনেও আমরা ধর্মকেন্দ্রিক বিষয় পেয়েছি, এবং মধ্যযুগে আমরা যে মধ্যযুগের মধ্যে তো শ্রীকৃষ্ণ কীর্তনটা পড়ছে আদি মধ্যতে, এবং মধ্যযুগের ভিতরে একটু যদি আমরা এগিয়ে যাই আদি মধ্য থেকে, তাহলে আমরা সেখানে বৈষ্ণব পদাবলী পাবো, সেটাও ধর্মকেন্দ্রিক, মঙ্গল কাব্য পাবো, সেটাও আমাদের কি ধর্মকেন্দ্রিক, হ্যাঁ কি না? তাহলে আমরা এক কথায় এই জিনিসটাই আমরা বলতে পারি যে মধ্যযুগের সাহিত্য হচ্ছে আসলে ধর্মকেন্দ্রিক সাহিত্য। বলো, আমরা এটা বলতে পারি না? পুরো মধ্যযুগটাই কিন্তু ধর্মকেন্দ্রিক। তাহলে মধ্যযুগের সাহিত্যকে কি আমরা ধর্মকেন্দ্রিক সাহিত্য বলতে পারি না? জাস্ট আমাকে এটা বলো, বলতে পারি? স্যার পারি। নিশ্চয়ই পারি। হ্যাঁ। ওকে, ক্লিয়ার হলো বিষয়টা? এরপরে এগুলো গানের মতো করে কেন গাওয়া হতো? গাওয়া কেন হতো?
সবগুলোই গানের উদ্দেশ্যে কেন রচিত হতো? এটাও একটা বিষয়। এই যে তোমরা আগে একবার কোশ্চেনটা করেছিলে, তার উত্তর তোমরা পেয়ে গেছো যে প্রাচীন যুগ এবং মধ্যযুগের সময় গদ্যতে কেন লেখা হতো না, সমস্ত কিছু পদ্যতেই কেন লেখা হতো, কাব্য আকারেই কেন লেখা হতো। তার উত্তর তো তোমরা পেয়েছিলে, সুন্দর করে পাঠিয়ে দিয়েছিলাম গ্রুপে, হ্যাঁ কি না? তাহলে এটাও হ্যাঁ স্যার। কিন্তু ওই পয়েন্টটার ভিতরেই আসছে। আচ্ছা সত্যি করে আমাকে একটা জিনিস বলো, এখন তোমাদের কোনো কিছু প্রয়োজন হয়ে গেলে হয়তো তোমাদেরকে কোনো একটা পেজ বা কোনো একটা মানে কি বলবো, তুমি একটা গল্প লিখলে, সেই গল্পটা তুমি ছাপাবে, তাহলে তুমি ইজিলি ছাপাতে পারবে কি পারবে না বলো? ধরে নাও তুমি, তোমাকে আমি একটা পিডিএফ দিলাম, সেই পিডিএফটা তুমি জেরক্স করতে পারবে কি পারবে না? হ্যাঁ স্যার পারবো। কেন স্যার পারবে? পারবো স্যার। কারণ বর্তমানে জেরক্স মেশিনটা রয়েছে। তাহলে আগেকার সময় মনে রাখবে, না ছিল ছাপাখানা, আর সেই সময়ে প্রাচীন এবং মধ্যযুগের সময়টাতে সেই রকম, কি হলো, কিছু বলছো? এই সময়টাতে সেই রকম কোনো শিক্ষিত মানুষও কিন্তু ছিল না। আমি আগেও তোমাদেরকে কিন্তু বলেছি যে প্রাচীন এবং মধ্যযুগের মানুষ কিন্তু সেরকমভাবে শিক্ষিত ছিল না। এই সময়টাতে শিক্ষিত মানুষের সংখ্যা ছিল খুব কম, যাতে করে ওই যারা গ্রামীণ মানুষ, যারা সাধারণ মানুষ, তারা খুব সহজেই কোনো একটা বিষয়কে আয়ত্ত করতে পারে, বুঝে নিতে পারে। অর্থাৎ কোনো একটা কবি কোনো একটা কাব্য লিখলেন, সেই কাব্যটাকে তিনি এমনভাবে লিখবেন যাতে করে সেই কাব্যটা গায়েন কি করবে, প্রদর্শন করে, এমনভাবে প্রদর্শন করবে যাতে করে ওই অশিক্ষিত সাধারণ মানুষরাও কিন্তু বুঝতে পারে, ঠিক না? অর্থাৎ আগেকার সময় প্রাচীন এবং মধ্যযুগের মানুষ সেরকম কোনো শিক্ষিত মানুষ ছিল না, তারা পড়ালেখা জানতো না। ফলে সাহিত্য মূলত কি হতো, গানের আকারে প্রকাশ করা হতো, যাতে করে সাধারণ মানুষ তার যে ভাব, তার যে অনুভূতি, সেটা খুব সহজেই হৃদয়ের মধ্যে উপলব্ধি করতে পারতো। এই কারণেই তো সেই সময় গদ্যতে লেখা হয়নি, সবটাই কাব্যতে লেখা হয়েছে। এবার কাব্য কারা লেখে? কবিরা। তাহলে কবিরা যখন কাব্য রচনা করতেন তখন তারা কি সচেতন থাকতেন, যাতে গায়েনরা সুর দিয়ে গ্রামে গঞ্জে মানুষের সামনে পরিবেশন কি করতে পারে। কারণ কবির কাব্যটা গায়েনেই কি করত, পরিবেশন করত, এবং যাতে করে সাধারণ মানুষ খুব সহজেই কাব্যটাকে উপলব্ধি করতে পারে, হ্যাঁ কি না? তো সেই এই কারণেই কি হতো, হ্যাঁ স্যার। গানের আকারে বিষয়টাকে প্রকাশ করা হতো, যাতে করে সাধারণ মানুষ বুঝতে পারে, ঠিক আছে? এই কারণেই এই কাব্যগুলোর ভিতরে এক প্রকার কি গানের মধ্যে, গানের মধ্যে যদি বিরাট কঠিন কঠিন শব্দ থাকে তুমি বুঝবে? একটা গান শুনলে তোমার হৃদয়টা নাড়া দেই, হ্যাঁ কি না? নাড়া দেই তো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। খাঁচার ভিচর অচিন পাখি গানটা শুনবে না? তারপরে আরো বর্তমানে বহু গান আছে, তো শুনবে, দেখবে তোমার হৃদয়ের সাথে না, তোমার নিজের ওই ওই গানটার সাথে তোমার হৃদয়ের একটা লিঙ্ক হচ্ছে। তুমি ওই গানটা শুনলে তোমার কোনো একটা পরিবেশের কথা মনে পড়ছে, হয়তো তুমি সেই সময়ে কোনো একটা গাছের তলায় বসে গানটা শুনেছিলে এবং অনেক দিন আগে, এবং আজকে তুমি ওই গানটা শুনছো, যখনই শুনছো তখনই তুমি যেন সেই গাছের তলাতে পৌঁছে যাচ্ছ। কেন? হৃদয়ের একটা আবেগ আছে, একটা অনুভূতি আছে। তাহলে কবিরা যখন কোনো কাব্য লিখতেন, তাহলে সেই দিকে কিন্তু তারা সেই বিষয়টা মাথায় রাখতেন, ঠিক না? যাতে করে সাধারণ মানুষ খুব সহজেই বুঝতে পেরে যায়। বোঝা গেল বিষয়টা? সে কারণে কি হতো, গানের মতো করে কাব্যগুলো লেখা হতো আর কি। এই জন্যই কি, যে এই প্রাচীন যুগ এবং মধ্যযুগের যত যা সাহিত্য সৃষ্টি হয়েছিল সেগুলো ম্যাক্সিমামটাই গানের উদ্দেশ্যই কিন্তু রচিত হয়েছিল। বলো, বোঝা গেল বিষয়টা? এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এটা ক্লিয়ার? ওকে। এরপরে দেখো, আর একটা বিষয় তোমাদেরকে এখানে জেনে নিতে হবে। বিরক্ত লাগেনি তো কারো? না স্যার। হ্যাঁ। না। এখানে আর একটা না বিষয় স্যার। তোমাদেরকে জেনে নিতে হবে, যে আমরা এই যে তিনটে ধারা পেলাম প্রাচীন যুগ এবং মধ্যযুগে, তিনটে ধারা কি কি পেলাম বলো? একটা পেলাম গীতিকাব্য,
গীতিকাব্যের ধারা পেলাম, একটা কি পেলাম বলো, অনুবাদ অনুবাদ কাব্যের ধারা, আর একটা পেলাম মঙ্গল কাব্যের ধারা। মঙ্গল এই তিনটে ধারা আমরা পেলাম। তো এই যে তিনটে ধারার মধ্যে মনে রাখবে এই মঙ্গল কাব্য এবং অনুবাদ কাব্য, একে কি বলা হতো? পাঁচালী বলা হতো। পাঁচ- পাঁচালী শব্দটা তোমরা জানো কি জানো না জানি না, কিন্তু পাঁচালী শব্দটা তোমরা শুনেছো, শুনেছো এইটা? হ্যাঁ স্যার, ওকে, হ্যাঁ স্যার, পথের পাঁচালী। ওটা তো তুমি উপন্যাসে চলে গেলে, যাই হোক ঠিক। তো এখন পাঁচালী শব্দটা তোমরা শুনেছো, তাহলে মনে রাখবে এই মঙ্গল কাব্য এবং অনুবাদ কাব্যকে পাঁচালী নামে অভিহিত করা হতো। এর কারণটা কি? না, এর কারণটা হচ্ছে নৃত্যগীত সহযোগে খোলা আসরে এগুলি জনসাধারণের কাছে পদচারণা করতে করতে পরিবেশন করা হতো বলেই হয়তো পাঁচালী নামকরণ করা হয়েছিল। ডক্টর সুকুমার সেনের মতে, এটা ভালো করে মনে রাখবে, যে পাঞ্চালিকা থেকে বা পাঞ্চালিকা অর্থাৎ পুতুল নাচ থেকেই পাঁচালী শব্দটা এসেছে। পুতুল নাচ দেখবে, পুতুল নাচ দেখবে গ্রামে গ্রামে প্রদর্শন করা হতো, তাই না? হ্যাঁ কি না বলো, প্রদর্শন করা Yes. হতো কি হতো না? হ্যাঁ স্যার, তো এই যে আমাদের মঙ্গল কাব্য, এই যে আমাদের অনুবাদ কাব্য, এগুলো তো গানের উদ্দেশ্যেই রচিত হয়েছিল। তো এগুলোকে পাঁচালী বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে এই গায়েনরা যাতে করে এই কাব্যগুলো খুব সুন্দর করে পদচারণা করে করে কি মানুষের কাছে পরিবেশন করতে পারতো। তো বা এই মঙ্গল কাব্যগুলো বা এই অনুবাদ কাব্যগুলো গায়েনরা কি করতো? পদচারণা করে করে, মানে ওই পায়ে হেঁটে হেঁটে মানুষের থেকে মানুষের কাছে পৌঁছে পৌঁছে তারা এগুলো কি করতো? ওদের কাছে পরিবেশন করতো। সেই কারণে এটাকে পাঁচালী বলা হয়েছে। ওকে, অর্থাৎ সুকুমার সেনের মতে বলছে যে পুতুল নাচ থেকেই হয়তো পাঁচালী শব্দটা এসেছে। পুতুল নাচ যেমন গায়ে গায়ে প্রদর্শন করা হয় পায়ে হেঁটে হেঁটে, ঠিক সেই রকম এই জায়গাটাও। ওকে, সেই কারণে এই যে একে পাঁচালী বলা হয়েছে। তাহলে ত্রিধারার মধ্যে পাঁচালী আমরা কোনগুলোকে বলবো বলো? মঙ্গল কাব্যকে আর অনুবাদ মঙ্গল কাব্য আর অনুবাদ কাব্য। কাব্যকে অনুবাদ কাব্যকে। বোঝা গেল বিষয়টা? যদি বলা হয় পাঁচালী কাকে বলে, তাহলে আমরা নর্মাল এইটা বলতে পারি যে গীতিকাব্যকেই সাধারণত কি বলা হয়? পাঁচালী বলা হয়, ঠিক না? সাধারণত বলা আমরা হয়। বলতে পারি, বা পাঁচালী বলতে আমরা গীতিকাব্যকে বুঝি, যা সুর দিয়ে ছন্দ মিলিয়ে সাধারণ মানুষের সামনে আবৃত্তি বা গানের মাধ্যমে পরিবেশন করা হতো, এবং মানুষ সেটা খুব সহজেই কি বুঝতে পারত। পরিবেশনটা কারা করতো? না গায়েনরা করতো। বোঝা গেল বিষয়টা? অর্থাৎ কবি যে কাব্যটা লিখবেন, সেই কাব্যটা যে গানের মাধ্যমে সুরের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতো, পরিবেশন করতো, তাদেরকে কি বলা হতো? গায়েন। বোঝা গেল বিষয়? তো কেন এই জায়গাটা পাঁচালী হলো? তাহলে মঙ্গল কাব্য এবং অনুবাদ কাব্যকে পাঁচালী নামেও কিন্তু অভিহিত করা হয়েছিল। ওকে, ডক্টর সুকুমার সেনের মতে পুতুল নাচ থেকে কি শব্দটা এসেছে, বা পাঞ্চালিকা থেকে কি শব্দটা এসেছে? পাঁচালী জিনিসটা এসেছে। বলো, ক্লিয়ার হলো বিষয়টা এখানে তোমাদের? এটা ক্লিয়ার? এরপরে আমরা কোথায় ঢুকবো? মঙ্গল কাব্যতে ঢুকবো। দেখো এখানে হালকা করে একটা বিষয় আছে, যে মঙ্গল কাব্যগুলি আখ্যায়িকামূলক। হ্যাঁ বলো, বলো কিছু বলছো? দেখো, মঙ্গল কাব্যগুলি আখ্যায়িকামূলক কাব্য। সাধারণভাবে বলা যায় দেবদেবীর মহিমা প্রচারক আখ্যায়িকা কাব্যকে মঙ্গল কাব্য বলা হয়। তোমরা যদি এক কথাই বলতে পারো যে যে কাব্যে দেবদেবীর মহিমা প্রচার করা হয় বা দেবদেবীর মাহাত্ম্য প্রচার করা হয়, সেই কাব্যকেই কি বলা হয় বলো? মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য। এবারে নতুন একটা শব্দের সাথে তোমরা পরিচিত হচ্ছ, সেটা হচ্ছে কি? আখ্যায়িকামূলক কাব্য। তাহলে তোমরা বলতে পারবে এটা যে মঙ্গল কাব্য হচ্ছে এক প্রকার কি মূলক কাব্য? আখ্যায়িকামূলক কাব্য। তাহলে আখ্যায়িকা জিনিসটা কি? তোমরা বাংলা অনার্স নিয়ে পড়ছো, তোমাদেরকে প্রত্যেকটা শব্দের মানে জানতে হবে। হঠাৎ করে তুমি কোনোদিন উপাখ্যান শব্দটা শুনলে, উপাখ্যান মানে তুমি জানো না। হয়তো তুমি যখন 5th সেমিস্টারে উঠে যাবে, তখন তুমি পদ্মিনী উপাখ্যান পড়বে। তুমি বলে দিলে যে আমাদের সিলেবাসে পদ্মিনী উপাখ্যান আছে, কিন্তু তুমি উপাখ্যান মানে জানো না। তখন তুমি
এটা বলে দিলে যে মঙ্গল কাব্যগুলো আখ্যায়িকামূলক কাব্য, কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আখ্যায়িকা জিনিসটা কি, তখন তুমি ফেঁসে যাবে। তাহলে আমাদেরকে এই জিনিসটা সাথে একটু পরিচিত হয়ে নিতে হবে যে আখ্যায়িকা জিনিসটা কি। মনে রাখবে সব সময় যে আখ্যায়িকা জিনিসটা হচ্ছে এরকম যে আখ্যায়িকা বলতে সাধারণত কোনো একটা ঘটনা, কোনো একটা কাহিনী বা উপাখ্যানকে কেন্দ্র করে গড়ে ওঠা একটা বর্ণনামূলক সাহিত্য, যেখানে একটা নির্দিষ্ট কাহিনী ধারাবাহিকভাবে কি করা হয় না বর্ণনা করা হয়, তাকে আখ্যায়িকা বলা হয়। তোমরা বুঝলে না? এখন বোঝাচ্ছি। দেখো, মঙ্গল কাব্যের মধ্যে আমরা কি পেলাম? দেবদেবীর মহিমা, হ্যাঁ কি না? দেবদেবীর মহিমা বা দেবদেবীর মাহাত্ম্য এটা আমরা পাচ্ছি। কিন্তু মঙ্গল কাব্যের মধ্যে কি শুধুমাত্র দেবদেবীর মহিমার কথা আছে? মঙ্গল কাব্যের মধ্যে শুধুমাত্রই কি দেবদেবীর মাহাত্ম্য বা গুণগান করা হয়েছে? তাহলে তো মঙ্গল কাব্য এইটুকু হতো, এত এত ইম্পর্টেন্ট হতোই না। মনে রাখবে সব সময়, এই মঙ্গল কাব্যের মধ্যে শুধুমাত্র যে দেবদেবীর মাহাত্ম্য প্রচার করা হয়েছে বা শুধুমাত্র যে দেবদেবীরই বিষয় রয়েছে সেটা কিন্তু নয়। এই মঙ্গল কাব্যের মধ্যে একটা পূর্ণাঙ্গ কাহিনী বা আখ্যান কিন্তু আছে। যেমন দেখো, যেমন কি না, যেমন হচ্ছে মনসা মঙ্গল কাব্য যখন তোমরা পড়বে, মনসা মঙ্গল কাব্যে চাঁদ সদাগরের নাম তোমরা সবাই শুনেছ, সবাই শুনেছ। হ্যাঁ স্যার। বেহুলা হ্যাঁ, লক্ষিন্দরের কাহিনী সবাই শুনেছ নামটা, হ্যাঁ কি না? হ্যাঁ এটার স্যার তো একটা শুনেছি। কাহিনী আছে। এর কাহিনীটা কি ধারাবাহিকভাবে এগোয়নি? আমাকে বলো। অবশ্যই। চণ্ডী মঙ্গলের মধ্যে দেখবে কালকেতু এবং কি ধনপতির কাহিনী আছে। তো দেখো, এই মঙ্গল কাব্যের মধ্যে ঘটনা আছে, চরিত্র আছে, সংঘাত আছে, প্রতিঘাত আছে, তারপরে শেষে পরিণতি আছে। তো এই যে একটা ধারাবাহিক কাহিনী মঙ্গল কাব্যের মধ্যে রয়েছে, এই কারণেই মঙ্গল কাব্যকে কি বলা হয়? আখ্যায়িকামূলক কাব্য। তাহলে আখ্যায়িকা জিনিসটা কি না, কাহিনী ধর্মী কোনো একটা ঘটনা যখন ধারাবাহিকভাবে এগোয় তখন তাকে কি বলা হয়? আখ্যায়িকা। বোঝা গেল বিষয়টা? বোঝা গেল বিষয়টা? হঠাৎ করে হ্যাঁ স্যার। বেহুলা লক্ষিন্দরের হ্যাঁ কাহিনী, স্যার। ওর জীবনের একটা টান পড়ে গেছে না? তাহলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে মঙ্গল কাব্যগুলোকে সাধারণত কি বলা হয়? বলে ফেলো একটু। আখ্যায়িকামূলক। আখ্যায়িকামূলক কাব্য বলা হয়। কারণ আখ্যায়িকা হ্যাঁ, কারণ এর মধ্যে একটা কারণ কাহিনী রয়েছে। যেমন কাহিনী বলবে রয়েছে। যে এর মধ্যে একটা কাহিনী রয়েছে। তোমরা যেমন জন্ম থেকেই জানো যে চাঁদ সদাগরের কাহিনী, বেহুলা লক্ষিন্দরের কাহিনী এটা মনসা মঙ্গলে পাওয়া যায়, হ্যাঁ কি না? এই উদাহরণটা তো দিতে পারবে যে মঙ্গল কাব্যগুলোকে এই কারণে হ্যাঁ স্যার। আখ্যায়িকা বলা হয় কারণ এর মধ্যে একটা ধারাবাহিক কাহিনী রয়েছে। যেমন আমরা মনসা মঙ্গলে কাব্যে পাই চাঁদ সদাগরের কাহিনী পাই, ঠিক না? বেহুলা লক্ষিন্দরের কাহিনী পাই, হ্যাঁ কি না? এই কারণেই আখ্যায়িকামূলক বলা হয়। বোঝা গেল বিষয়টা? কিন্তু মেন বিষয় কি না, এই কাব্যের হ্যাঁ স্যার। মধ্যে সাধারণত দেবদেবীর মহিমাই কিন্তু প্রচার করা হয়ে থাকে। বোঝা গেল বিষয়? ক্লিয়ার হয়েছে জায়গাটা? বলো ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে। এরপরে আসল জায়গাতে আসি, যে এই যে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য এই শব্দটার প্রথম যে শব্দটা সেটা কি পাচ্ছ? বলো। মঙ্গল। 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 তাহলে মঙ্গল শব্দের আভিধানিক অর্থ হচ্ছে কি? কল্যাণ। 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 কি বললাম? মঙ্গল শব্দের আভিধানিক কল্যাণ। অর্থ কল্যাণ। 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 তাহলে আমরা কল্যাণ। নর্মাল ভাবে মঙ্গল কাব্য কাকে বলবো? এটা শুনবে ভালো করে। আমরা নর্মাল ভাবে মঙ্গল কাব্য আমরা তাকেই বলবো যে যে কাব্য পাঠ করে, শ্রবণ করে বা গানের মাধ্যমে দেবতার মাহাত্ম্য প্রচার করে মানুষের কল্যাণ কামনা করা হয়, সেই কাব্যকে আমরা কি কাব্য বলবো? মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য বলবো। মঙ্গল কাব্য। অর্থাৎ যে কাব্য পাঠ করে, শ্রবণ করে বা গানের মাধ্যমে দেবতার মাহাত্ম্য প্রচার করে মানুষের কি
কল্যাণ কামনা করা হয় তাকে আমরা কি বলবো? মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য। বা আমরা এটা বলতে পারি, যে কাব্য পাঠ করে বা শ্রবণ করে মানুষের মঙ্গল সাধন হয় বা কল্যাণ সাধন হয়, সেই সকল কাব্যগুলোকে আমরা কি কাব্য বলবো? মঙ্গল কাব্য বলবো। মঙ্গল কাব্য কিন্তু বলবো। বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার? পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে মঙ্গল কাব্যের বা মঙ্গল শব্দের আবিধানিক অর্থ কি, তাহলে অ্যান্সার কি হবে? কল্যাণ। কল্যাণ। এই কাব্য পাঠ করলে মানুষের কল্যাণ হয়, এই কাব্য শুনলেও মানুষের কল্যাণ হয়, এই কাব্যটা যদি কেউ গানের মতো করে প্রকাশ করে তবুও মানুষের কল্যাণ হয়। সেই কারণে এই কাব্যগুলোকে কি বলা হয়? বা মানুষের মঙ্গল হয়, এই মঙ্গল কারণে কাব্য বলা হয়। মঙ্গল হ্যাঁ। কাব্য বলা হয়। ক্লিয়ার? ওকে। এরপরে দেখো কি রয়েছে না, এই মঙ্গল কাব্যের মধ্যে কি কি আছে না, নিজেদের মঙ্গল কামনায় বিভিন্ন দেবদেবীর প্রশংসামূলক কাব্যই হলো মঙ্গল কাব্য। কার না, নিজেদের মঙ্গল কামনায়। তাহলে নিজেরা মানে কি? আমরা, হ্যাঁ কি না? আমি যদি মঙ্গল কাব্য হ্যাঁ পড়ি, স্যার। আমরা। এবারে মনে করো আমি যদি মঙ্গল কাব্য পড়তে গিয়ে দেবদেবীর প্রশংসামূলক সেখানে রয়েছে, কারণ মঙ্গল কাব্য যখন পড়বো, যে দেবীকে নিয়ে লেখা সেই দেবীর প্রশংসা কবি করবেন, ঠিক না? এবার আমি যদি সেই কাব্যটা পড়ি তাহলে সেই দেবদেবীর প্রশংসা আমি পড়বো, সোজা কথা না? তাহলে কি হচ্ছে, ওই কাব্যটা পড়লে আমার কি হবে? মঙ্গল সাধন হবে। সেটাই মঙ্গল কাব্য। অর্থাৎ কি না, নিজেদের মঙ্গল কামনায় বিভিন্ন দেবদেবীর প্রশংসামূলক যে কাব্য, সেটাই হলো কি? মঙ্গল কাব্য। এভাবে বলতে পারি। একটু আগেই তোমরা জানলে মঙ্গল কাব্য হলো ধর্ম বিষয়ক আখ্যান ধর্মী বা কি কাহিনীমূলক কাব্য। একটু আগে বলে দিলাম কেন এটা, হ্যাঁ কি না? একটু আগে তোমরা জানলে যে কেন এটা আখ্যান ধর্মী বা আখ্যায়িকামূলক কেন। ওকে, কারণ এর ভিতরে একটা কাহিনী রয়েছে। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে। এই যে মঙ্গল কাব্য যেটা আমরা পাচ্ছি, এই মঙ্গল কাব্যের সূত্রপাত কখন হচ্ছে, মানে কোন কাব্য দিয়ে হচ্ছে? মঙ্গল কাব্যের ধারার, মঙ্গল কাব্য তো একটা স্বতন্ত্র ধারা, আগেই বলেছি, হ্যাঁ কি না? আগেই বলেছি স্বতন্ত্র ধারা এটা একটা। মঙ্গল কাব্যর ধারার যে সূত্রপাত সেটা হয়েছে মনসা মঙ্গল কাব্যের দিয়ে। তাহলে মঙ্গল কাব্য কোন কাব্য দিয়ে শুরু? মনসা মঙ্গল কাব্য দিয়ে শুরু। মনসা মঙ্গল কাব্য। এবং কোন কাব্য দিয়ে মঙ্গল কাব্যের শেষ? সেটা হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য দিয়ে। অন্নদা মঙ্গল। অন্নদা মঙ্গল কাব্যই হচ্ছে আধুনিক মানে মধ্যযুগের শেষ জায়গা আর কি, ঠিক আছে? মানে ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল, ভারতচন্দ্রের মৃত্যুর আগে পর্যন্ত হচ্ছে মধ্যযুগের সময়সীমা, ভারতচন্দ্রের পরবর্তীটা হচ্ছে আধুনিক যুগ। বুঝলে বিষয়টা? ওকে, মানে প্রাক আধুনিক আমরা বলতে পারি সেইটাকে। আর 1800 পর থেকে অ্যাকচুয়ালি, বা 1800 থেকে তারপর আজ পর্যন্ত হচ্ছে আধুনিক। ওকে, আর ভারতচন্দ্রের পরবর্তীটাকে 1800 আগে আমরা কি বলতে পারি? প্রাক আধুনিক। ওকে, তাহলে কি হলো না, মঙ্গল কাব্য এই যে একটা ঘর, মানে মঙ্গল কাব্যের এটা একটা ধরে নে বিরাট একটা জায়গা, মঙ্গল কাব্যের জায়গা। তাহলে এই জায়গাটা শুরু হয়েছে কোন কি দিয়ে না, মানে ধরে নে এইটা হচ্ছে মঙ্গল কাব্যের রাস্তা। তো শুরু হয়েছে মঙ্গল কাব্য কোন কাব্য দিয়ে? মনসা মঙ্গল কাব্য দিয়ে, ঠিক না? মঙ্গল কাব্যের সূত্রপাত কোন কাব্য দিয়ে? মনসা মঙ্গল কাব্য দিয়ে। আর শেষ কোন কাব্য দিয়ে? অন্নদা মঙ্গল কাব্য দিয়ে। মনসা মঙ্গল কাব্যের ধারায় অনেক কবি আমরা পাই। কানাহর দত্তকে পাই, কেতকা দাস ক্ষেমানন্দকে পাই, বিজয় গুপ্তকে পাই। কিন্তু অন্নদা মঙ্গল কাব্যের রচয়িতা হচ্ছে আমাদের ভারতচন্দ্র রায়গুণাকর। ঠিক আছে? ওকে, তোমাদের বিজয়গুপ্ত সিলেবাসে আছে, কেতকা দাস ক্ষেমানন্দ সিলেবাসে আছে, আমাদেরকে ওইগুলো কিন্তু পড়তে হবে মনসা মঙ্গল কাব্যের ধারায় এই কবিগুলোকে। ওকে, আর অন্নদা মঙ্গল কাব্যের ভারতচন্দ্রকেও আমাদেরকে কিন্তু পড়তে হবে। ক্লিয়ার জায়গাটা? তাহলে মঙ্গল কাব্যের শুরু হয়েছে মনসা মঙ্গলের মানে হাত ধরে, বা মনসা মঙ্গল কাব্যের হাত ধরে, এবং মঙ্গল কাব্যের শেষ হচ্ছে কার হাত ধরে? কোন কাব্যের হাত ধরে? অন্নদা মঙ্গল কাব্যের হাত ধরে। এবারে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে মঙ্গল কাব্যকে মধ্যযুগের উপন্যাস বলা হয়। মঙ্গল কাব্যকে মধ্যযুগের কি বলা হয়? উপন্যাস বলা হয়। এর একটা বিশেষ কারণ রয়েছে, কেন জানো? কারণ এই মঙ্গল কাব্যগুলোর মানে মধ্যে আর কি একটা পূর্ণাঙ্গ কাহিনী থাকে। উপন্যাসের মধ্যে যেমন একটা পূর্ণাঙ্গ কাহিনী থাকে, ছোট গল্পের মধ্যে কি পূর্ণাঙ্গ কাহিনী থাকে? থাকে না কখনোই। ছোট গল্প মানে কি, অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করে মনে হবে শেষ হয়েও হইল না শেষ। এটাই ছোট গল্পের বৈশিষ্ট্য।
শেষ হয়েও হইল না শেষ, যেন আরো কিছু আছে, ঠিক না? কিন্তু উপন্যাসের মধ্যে একটা পূর্ণাঙ্গ কাহিনী থাকে, আর এই মঙ্গল কাব্যের গুলোর মধ্যেও কিন্তু একটা পূর্ণাঙ্গ কাহিনী রয়েছে। উপন্যাসের মধ্যে যেমন অনেক চরিত্রের নিয়ে একটা উপন্যাস গঠিত হয়, মানে অনেকগুলো চরিত্র সেখানে থাকে, এই মঙ্গল কাব্যের মধ্যেও অনেকগুলো চরিত্র আমরা লক্ষ্য করে থাকি। মনসা মঙ্গলের মধ্যেও অনেক চরিত্র রয়েছে, ধর্মমঙ্গলের মধ্যেও অনেক রয়েছে, অন্নদা মঙ্গলের মধ্যেও অনেক রয়েছে। ঘটনা বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারি, যেমন উপন্যাসে মঙ্গল কাব্যও সেরকম আমরা পাই। একটা উপন্যাসের মধ্যে যেমন একটা সংঘাত থাকে, একটা ঘাত প্রতিঘাত থাকে, একটা নাটকীয়তা থাকে, এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা, তৎকালীন সমাজের যে সমাজ চিত্র বা বাস্তব চিত্রটা উপন্যাসে ফুটে উঠে, ঠিক সেই রকমই এই মঙ্গল কাব্যের মধ্যেও কিন্তু রয়েছে ঘাত সংঘাত রয়েছে, নাটকীয়তা রয়েছে, এবং মঙ্গল কাব্যের মধ্যেও একটা বাস্তব চিত্র বা বাস্তব একটা সমাজ চিত্র কিন্তু ফুটে উঠেছে। তো যেহেতু উপন্যাস যেমন ভাবে চলে, ঠিক সেই রকম ভাবে বা উপন্যাস যে সকল বৈশিষ্ট্য বহন করে, সেই সকল বৈশিষ্ট্যগুলো এই মঙ্গল কাব্য বহন করে বলেই মঙ্গল কাব্যকে সাধারণত মধ্যযুগের কি বলা হয়? উপন্যাস বলা হয়। উপন্যাস বলা হয়। বোঝা গেল বিষয়টা কি হলো? আবার একবার শুনে নেবে তখন, Yes. হ্যাঁ, মোটামুটি বোঝা গেল বিষয়টা। এবার মঙ্গল কাব্যে এটা পরীক্ষাতে প্রচুর আসে। মঙ্গল কাব্যের মোট কবির সংখ্যা কতজন? ৬৫ জন। কতজন বললে? কে 63 জন বললে? 62 জন। এটা খুব ভালো করে মনে কিন্তু আমাদের রাখতে হবে। তাহলে মঙ্গল কাব্যের ধারায় যতজন কবি আছে, ঠিক আছে, দেখো অন্নদা মঙ্গল কাব্য লিখেছে, ধর্মমঙ্গল কাব্য লেখা হয়েছে, মনসা মঙ্গল কাব্য লেখা হয়েছে, ঠিক না, চণ্ডী মঙ্গল কাব্য লেখা হয়েছে। এরপর মনসা মঙ্গল কাব্য কি একজনেই লিখেছে বিজয়গুপ্ত? না, আরো অনেক কবি লিখেছেন। চণ্ডী মঙ্গল কাব্য কি মুকুন্দরাম চক্রবর্তী শুধু লিখেছে বা মুকুন্দ চক্রবর্তী শুধু লিখেছে? না, আরো অনেক কবি আছেন। ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি? তাহলে এরকম করে মঙ্গল কাব্যের ধারায় মোট যতগুলো কবি কতজন? 62 জন। চর্যাপদে যেমন কতজন কবি ছিল আমাদের, বলো তোমরা? চর্যাপদে মোট কতগুলো কবি ছিল? 50 কবি রে, 23 জন। কবি 50 মতান্তর 51 বলে কতজন কবি ছিল? চর্যাপদের পদকর্তার সংখ্যা কত? 23 মতান্তরে। 24 জন। হ্যাঁ, আর কতজন সিদ্ধাচার্য ছিল? 84 জন। কতজন? 84 জন। 84 জন স্যার। ওকে, তাহলে মঙ্গল কাব্যে মোট কবির সংখ্যা হচ্ছে 62 জন। ভালো করে 62 এটা জন। কিন্তু মনে রাখবে। ক্লিয়ার হয়েছে বিষয়? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এরপরে আমাদের একটু মঙ্গল কাব্যের সংজ্ঞাতে আমরা যাব। তো আমাদের বিখ্যাত একজন ব্যক্তি আশুতোষ ভট্টাচার্য, ওনার যে জায়গাটা সেটা আমি একটু প্রথমে বলি। উনি বলছেন যে আনুমানিক খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্রের কাল পর্যন্ত বাংলা সাহিত্যে যে বিশেষ এক শ্রেণীর, বারবার আমি বলছি, মধ্যযুগের সাহিত্যকে আমরা কি বিষয়ক বলবো? কি বিষয়ক? ধর্ম বিষয়ক। ধর্ম বিষয়ক। যে এক বিশেষ শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান মানে কি বললাম? কি বলেছি? কাহিনী। গল্প বলিস না, কাহিনী। স্যার ঠিক আখ্যান আছে, বলতে কোনো কাহিনী, ঘটনা হ্যাঁ, এসব। ওকে, তা আখ্যান মানে কাহিনী। ঠিক আছে, ধর্ম বিষয়ক আখ্যান কাব্য রচিত হয়েছিল, তাকেই আমরা বাংলা সাহিত্যের কি মঙ্গল কাব্য বলে থাকি। অর্থাৎ আশুতোষ ভট্টাচার্যের মতে যে আনুমানিক খ্রিস্টীয় কত ত্রয়োদশ শতাব্দী থেকে শুরু করে, ত্রয়োদশ মানে কত রে? ত্রয়োদশ 13 মানে কত? 1300। 13 শতাব্দী। 1300 থেকে শুরু করে 1800 পর্যন্ত, ঠিক না, 18 শতাব্দীর কবি ভারতচন্দ্রের কাল পর্যন্ত বাংলা সাহিত্যে যে সকল ধর্ম বিষয়ক যে আখ্যান কাব্য রচিত হয়েছিল সেগুলোই কি মঙ্গল কাব্য নামে পরিচিত। এটা হচ্ছে আশুতোষ ভট্টাচার্যের মতে। অনেকে আবার কি বলেছিল যে মঙ্গল কাব্যগুলো রচিত হয়েছে পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত, অর্থাৎ 400 বছর ধরে মঙ্গল কাব্য কিন্তু রচিত হয়েছে। তাহলে বিরাট বড় একটা জায়গা না? হ্যাঁ কি না বলো? বিরাট বড় একটা জায়গা মঙ্গল কাব্যের ধারা। হ্যাঁ স্যার। মোট কতজন কবি বললাম? মোট কতজন কবি? 62 জন। ওকে, 62 জন। পরীক্ষাতে যদি প্রশ্ন দেই যে আশুতোষ ভট্টাচার্যের মতে মঙ্গল কাব্য কি, তখন আমরা কি লিখব? এইটা লিখব যে আনুমানিক খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্র
বা ভারতচন্দ্রের কাল পর্যন্ত বাংলা সাহিত্যে যে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য রচিত হয়েছিল সেগুলোকেই আমরা বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য আমরা বলে থাকি, ঠিক না? আর যদি নর্মাল মঙ্গল কাব্য আসে তাহলে আমরা এটাই লিখতে পারি যে মঙ্গল কাব্য হচ্ছে সেই শ্রেণীর কাব্য যে কাব্যগুলো পড়লে বা শুনলে মানুষের মঙ্গল সাধন হয় বা মানুষের মানে মঙ্গল হয় বা মানুষের কল্যাণ হয়, সেই সকল কাব্যগুলোকে আমরা কি কাব্য বলবো? মঙ্গল কাব্য বলবো, হ্যাঁ কি না? বোঝা গেল বিষয়টা? কি বললাম? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ স্যার। এটা ক্লিয়ার? তাহলে এর মঙ্গল কাব্যের বিস্তারটা কি? মঙ্গল কাব্যের বিস্তার যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, মানে কত থেকে কত দূর পর্যন্ত মঙ্গল কাব্যের বিস্তার, তখন আমরা লিখব কি না খ্রিস্টীয় পঞ্চদশ শতক থেকে শুরু করে প্রায় অষ্টাদশ শতকের শেষার্ধ পর্যন্ত মঙ্গল কাব্যধারার বিস্তার। ওকে? আর যদি তোমরা এইটা লিখতে চাও, যদি লিখতে চাও তাহলে তোমরা লিখবে যে আশুতোষ ভট্টাচার্যের মতে মঙ্গল কাব্যের সময়সীমা বা বিস্তার হচ্ছে আনুমানিক ত্রয়োদশ শতাব্দী থেকে শুরু করে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত, বা অষ্টাদশ শতাব্দী আর কবি ভারতচন্দ্রের কাল পর্যন্ত। বোঝা গেল বিষয়টা? মানে ভারতচন্দ্র পর্যন্ত, হ্যাঁ। ভারতচন্দ্রেই তো শেষ, ভারতচন্দ্রের লেখাটাই তো শেষ না? ভারতচন্দ্রের কাব্যটার নাম কি বললাম? ভাত কে দেই? ভাত অন্নদামঙ্গল ভাত কাব্য। ভাত স্যার, ভাত ভাতের অন্নদামঙ্গল দেবী। কাব্য। হ্যাঁ, তাহলে ভাতের দেবী কে? এখন আগেকার সময় আমাদের মমতা দিদি কি ভান্ডার দিত? কি ভান্ডার? লক্ষ্মী ভান্ডার দিত। এখন আমাদের বিজেপি এসে নিয়ে বা আমাদের শুভেন্দু দাদা কি কি ভান্ডার দিচ্ছে? অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা ভান্ডার। তাহলে ওই মঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কথা কিন্তু রয়েছে। বোঝা গেল বিষয়টা? দেবী অন্নপূর্ণা কি করে রে? দেবী অন্নপূর্ণা লক্ষ্মী একই জিনিস, তাই না? হ্যাঁ কি না? বিষয়টা বোঝা গেল? তাহলে অন্নদামঙ্গল কার? এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। অন্নদামঙ্গল ভারতচন্দ্রের কাব্যটার নাম অন্নদামঙ্গল। ওকে, অন্নদামঙ্গল কাব্য। ঠিক আছে। মঙ্গল কাব্যের মঙ্গল কাব্যের ধারায় শেষ কাব্য হচ্ছে অন্নদামঙ্গল কাব্য। আর মঙ্গল কাব্যের ধারায় প্রথম কাব্য কোনটা? মনসামঙ্গল কাব্য। মনসামঙ্গল কাব্য। যদি তোমাদেরকে প্রশ্ন দেই যে মঙ্গল কাব্যের সময়সীমা লেখো, কত থেকে কত পর্যন্ত মঙ্গল কাব্য রচিত হয়েছিল, তাহলে আমরা এটা লিখতে পারি যে পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত মঙ্গল কাব্য লেখা হয়েছিল। না হলে আমরা এটা লিখতে পারি যে, তখন মেনশন করব নামটা, যে আশুতোষ ভট্টাচার্যের মতে খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে শুরু করে ভারতচন্দ্রের কাল পর্যন্ত, অর্থাৎ অষ্টাদশ শতাব্দী পর্যন্ত কি আমাদের মঙ্গল কাব্যের সময়সীমা বা মঙ্গল কাব্যের বিস্তার। বোঝা গেল বিষয়টা? আর এটা লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ অনেকজন এটাও বলেছে খ্রিস্টীয় পঞ্চদশ শতক থেকে শুরু করে প্রায় অষ্টাদশ শতকের শেষ আর্ধ পর্যন্ত। বোঝা গেল? অর্থাৎ 1760, ঠিক না? 1760 এটা হচ্ছে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকটা। বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বোঝা গেল বিষয়টা? তো এইটা হচ্ছে মঙ্গল কাব্যের বিষয়, অর্থাৎ পঞ্চদশ শতাব্দী থেকে শুরু করে বা পঞ্চদশ শতক থেকে শুরু করে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত কার সময়সীমা? কার সময়সীমা বলো? মোট 400 বছর। কোন কাব্যের মঙ্গল সময়সীমা? কাব্য ধারা। মঙ্গল মঙ্গল কাব্য কাব্য ধারার ধারা। সময়সীমা। বলো, ক্লিয়ার হয়ে গেছে জায়গা? ক্লিয়ার? ক্লিয়ার হলো হ্যাঁ এটা স্যার। বিস্তার? বোঝা গেল? এত দূর অবধি আজকে থাক। পরবর্তী ক্লাসে আমরা জানবো যে এই মঙ্গল কাব্যগুলো কেন সৃষ্টি হলো। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। মানুষ কেন লৌকিক দেবদেবীকে নিজের করে মেনে নিল? কেন আর্য সম্প্রদায়ের মানুষ, তোমাদেরকে সেই চর্যাপদের সময় আমি বলেছিলাম না যে সেই সেন যুগের সময় ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষরা নিম্ন শ্রেণীর মানুষকে কখনোই মানত না? হ্যাঁ কি না? তাদের দিকে তাকালেও যেন তাদের মনে হতো যে তাদের জীবনটা কি নরকে চলে যাবে। তারা নিজেদেরকে বিরাট বড় পণ্ডিত ভাবতো। তারা সবসময় কি করতো, না পণ্ডিতেই ছিল অ্যাকচুয়ালি, তারা সবসময় কি করতো না পৌরাণিক দেবদেবীকে নিয়ে তারা কাজ করতো। তারা কখনোই লৌকিক দেবদেবীকে নিয়ে কাজ করেনি। হ্যাঁ কি না? তারা সবসময় পৌরাণিক দেবদেবী, যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এদের নিয়ে কাজ করেছে। হ্যাঁ কি না? এদের কথা তারা পড়েছে, ওদেরকে তারা পুজো করেছে। কিন্তু পরবর্তী সময় এমন কি ঘটলো যে যেখানে এই ব্রাহ্মণ্য সংস্কৃতি এবং আমাদের এই যে নিম্নবর্গীয় যে মানুষের সংস্কৃতি, সেটা দুটো মিলে মঙ্গল কাব্যের সৃষ্টি হলো। মানে এই যে আর্য শ্রেণীর মানুষরা তাদের ওই লৌকিক তাদের ওই
পৌরাণিক দেবদেবীকে ছেড়ে কেন তারা এই লৌকিক দেবদেবীর পূজা করতে শুরু করলো? এগুলো বিষয়, এগুলো জানতে হবে মঙ্গল কাব্যের মধ্যে, ঠিক না? তবেই তো মঙ্গল কাব্য শুরু হয়েছে। মঙ্গল কাব্যতে মনে রাখবে কোনো পৌরাণিক দেবদেবীর সাধারণত স্থান নেই, একমাত্র একটাতেই রয়েছে, সেটা হচ্ছে আমাদের শিবায়ন কাব্যে, ঠিক আছে? ওটাকে মঙ্গল কাব্য, শিব মঙ্গল কাব্য বলতে পারো, ঠিক না? শিবায়ন কাব্য, ওকে। তো সেখানে ওই শিবের মাহাত্ম্যের কথা রয়েছে আর কি, মা দুর্গা জায়গাটা রয়েছে। তো এখন মেন কথা হলো কি না, আমাদের মঙ্গল কাব্যের মধ্যে সাধারণত কোন দেবদেবীর স্থান রয়েছে, লৌকিক না পৌরাণিক? লৌকিক দেবদেবীর লৌকিক লৌকিক দেব। দেবদেবীর আর স্থান লৌকিক রয়েছে। দেবদেবী মানে কারা? মনসা দেবী, চণ্ডী দেবী, ধর্ম ঠাকুর, শীতলা দেবী, ষষ্ঠী দেবী, বুঝতে পেরেছ? এইগুলো বুঝতে পেরেছ? শিব কিন্তু লৌকিক নয়, ব্রহ্মা কিন্তু লৌকিক নয়, বিষ্ণু কিন্তু লৌকিক নয়, ওরা সব কি পৌরাণিক। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে আজ আমাদের এত দূর অবধি থাকলো। পরবর্তী সময়ে নেক্সট ক্লাসে আমরা কাহিনী জানবো। দেখো, দেবী চণ্ডী আমাদের, সরি, মা মনসা আমাদের, দেবী চণ্ডী আমাদের, আমাদের দক্ষিণ রায়, ঠিক না, বাঘের দেবতা, আমাদের এটা ষষ্ঠী দেবী, আমাদের এটা ধর্ম ঠাকুর, আর এটা আমাদের মা শীতলা দেবী। আমরা নেক্সট দিন কাহিনী জানবো নেক্সট ক্লাসে। তারপরে আমরা ধীরে ধীরে আমরা কি জানবো, যে মঙ্গল, এই যে নাম, মঙ্গল নামটার উৎপত্তি হলো কি করে, ঠিক না? তারপরে আমরা জানবো মঙ্গল কাব্যের নামকরণ জানবো, ঠিক আছে? তারপরে আমরা যাব তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, যে বিজয় গুপ্তের মনসা মঙ্গল কাব্য, ঠিক না? কারণ এগুলো পরীক্ষাতে আচ্ছা। প্রশ্ন আসে। এই যে যেগুলো আলোচনা হচ্ছে, এগুলো কোনো ফাঁকের আলোচনা নয়, এগুলো থেকেই বেশি প্রশ্ন আসে, ঠিক আছে?